সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি আজকের সংবাদপত্রে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান দেখার জন্য। যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকে আজকে আমাদের অতিথি আছেন মুস্তাফা মামুন, সিনিয়র সাংবাদিক। মামুন, স্বাগত আপনাকে। শিরোনাম এক ঝলক দেখে নিচ্ছি। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, ঈদযাত্রায় নিরাপত্তার শঙ্কা, জাতিসংঘ মহাসচিব ঢাকায়। ইত্তেফাক, অনেক ক্ষত নিয়ে চলে গেল ছোট্ট আসিয়া, জাতিসংঘ মহাসচিব গুতেরেস ঢাকায়। মানবজমিন, দুঃখ ভারাক্রান্ত বাংলাদেশ, ঐক্যমত্য কমিশনের সুপারিশ জবাব দিতে সময় চেয়েছে বেশিরভাগ দল। সমকাল, ঝরেই গেল ছোট্ট ফুল, আসিয়া, কাঁদছে দেশ। বিএনপি এনসিপি সহ 16 দল সময় চায়। কালের কণ্ঠ, বেতন বোনাসের চাপে শিল্প আরও নাজুক, সবাইকে কাঁদিয়ে চলে গেল মাগুরার শিশুটি। আমাদের সময় কাঁদিয়ে জাগিয়ে চলে গেল আসিয়া, জয়সওয়ালের মন্তব্য অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের সামিল। আমার দেশ ভারতের স্বার্থ রক্ষার চুক্তিতে অনিশ্চিত প্রত্যাবাসন, সবাইকে কাঁদিয়ে চলে গেল ছোট্ট আসিয়া। কালবেলা তৃণমূল সামলানোর চ্যালেঞ্জে বিএনপি, ঝরে গেল মাগুরার 20টি। দেশ রূপান্ত, সভ্যতার ভিত নাড়িয়ে গেল মাগুরার শিশুটি। অপরাধে চিহ্নিত 24-এর 36 ডিসি। খবরের কাগজ, চলে গেল আসিয়া, রেখে গেল ঘৃণা। জাতিসংঘ মহাসচিব ঢাকায়, আজ যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। দিনকাল, মাগুরার শিশুটিকে বাঁচানো গেল না, সত্যি আমরা লজ্জিত। অনেকে কৃত্রিমভাবে বিরোধ তৈরি করার চেষ্টা করছে আব্বাস। আজকে সবকটা কাগজে একই শিরোনাম, আমরা টেলিভিশনেও একই দেখে আসলাম। সেটা হচ্ছে যে মাগুরার সেই মেয়েটি, তাকে তো বাঁচানো গেল না। এই জন্য আমরা কাকে দায়ী করব? রাষ্ট্র কি এ দায় এড়াতে পারে? হ্যাঁ, আমি যে আসার আগে দেখছিলাম তো বিএনপি মহাসচিবের বক্তব্য দেখলাম, উনি এরকম বলেছেন। এবং রাষ্ট্র আসলে শেষ পর্যন্ত দায় এড়াতে পারে না। রাষ্ট্র তো যে কোনো ঘটনা ঘটলে তার দায় রাষ্ট্রের উপর আসে। কিন্তু আমি পার্টিকুলারলি এই ক্ষেত্রে মনে করি যে বেশ কয়েকটা অ্যাসপেক্ট আছে মতি ভাই। প্রথম অ্যাসপেক্ট হচ্ছে যে সোশ্যাল অ্যাসপেক্ট, সামাজিক জায়গা। আমরা পলিটিক্যাল বা রাষ্ট্র তো দোষ দিতেই পারবো বা রাষ্ট্র দায় নিতে হবে, সেটা আমি পড়ে আসছি। কিন্তু প্রথমে সোশ্যাল অ্যাসপেক্টটা আমাদের দেখা উচিত। আমার কাছে মনে হয় মাঝে মধ্যে আমরা পলিটিক্স, এগুলো অনেক কথা বলতে বলতে আমাদের সমাজে যেটা ক্ষয় ধরেছে, পচন হয়েছে। আপনি ধরেন এই পার্টিকুলারলি যদি আমি স্পেসিফিক বলি, দেখেন একটা মেয়ে গিয়েছিল তার বোনের শ্বশুরবাড়িতে বেরোতে। এটা খুবই সেফ জায়গা, এটা সেফ জায়গা। আমরাও আমাদের আত্মীয় স্বজন বা আমাদের ছেলেমেয়েরা তো এরকম বেরোতে যায়। দেখেন ওই ঘটনার পর যেটা হয়েছে, আমরা সবাই ভাবছি যে তার মানে এই জায়গাটা তো আমাদের আর সেফ না। সেফটি তাহলে কোন জায়গায়? তারপর যারা করেছে, সাধারণত এইসব ক্ষেত্রে যে দেখা যায় অনেক ক্ষেত্রেই যে অপরাধী যারা, তাদের পক্ষে কোনো একটা শক্তি দাঁড়ায়, আইন শৃঙ্খলা মানে নিরাপদ কি বলা যায়, নিজেদের পক্ষে কখনো কোনো রাজনৈতিক শক্তি দাঁড়িয়ে যায়। বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রভাবশালী কেউ থাকে পেছনে, সে আসলে আইনকে প্রভাবিত করার চেষ্টা করে। এই ক্ষেত্রে কিন্তু তা না। এই ক্ষেত্রে হচ্ছে এরাও কিন্তু খুব, যারা অপরাধী তারাও কিন্তু খুবই সাধারণ, তাদের সেরকম কোনো শক্তি আছে বা তাদেরকে গ্রেফতার করা হয়েছে, সেটার ক্ষেত্রে কোনো রকম কোনো বাধা বা কোনো কিছুরই সুযোগ নাই। তার মানে সমাজের খুবই একদম প্রান্তিক পর্যায়ের একটি শিশু, তারই আত্মীয় স্বজনের একটা অংশ দ্বারা আছে। এখানে আরেকটা জিনিস হচ্ছে, এটা একটা বাচ্চাকে করা, 8 বছর মানে একটা শিশু, তারপর শিশুকে কারা করেছে। আমরা যে এজাহারটা দেখেছি, এজাহারটা পড়লে তো ভয়ঙ্কর মনে হয় যে এখানে আসলে তার বোনের মানে 2-3জন মানুষ যোগসাজশ করে একটা শিশুর প্রতি। এটা তো আসলে অ্যাবসলিউটলি মানে ব্রুটালিটি, এটা পাশবিকতা। এবং আমাদের সমাজে বা আমাদের দেশে এগুলোটা ঘটনা ঘটেছে বা যে কোনো সভ্য সমাজে, সেটা আসলে পুরা সবার জন্য লজ্জার বিষয়। প্রথম কথা, একদম সবার জন্য আমাদের লজ্জার বিষয় এবং ভয়ের বিষয়, দুশ্চিন্তার বিষয় যে আমাদের সমাজ তাহলে পচনটা এই জায়গায় গেছে যে এইরকম জায়গায় এরকম ঘটনা আরও ঘটে। শিশু নির্যাতন হয়, আমরা প্রায় দেখতে পাই, ধর্ষণও হয়, এইসব কাণ্ড হয়। কিন্তু এইটার মাত্রাটা এত বিস্তৃত, এর পাশবিকতা এত মানে গভীরে, যে আমরা আসলে প্রথম কথা হচ্ছে, ফার্স্ট হচ্ছে আমাদের এটা মানে শিউরে ওঠার মতো ঘটনা, গায়ে কাটা দেওয়ার মতো ঘটনা। তো আমার যেটা মনে হয়, প্রথমে আমাদের এই জায়গা থেকে আমরা অন্য সব কিছু, এর বিচার টিচার, এই দাবি আন্দোলন সবই তো চলছে এবং চলবে, কিন্তু স্পেসিফিক্যালি হচ্ছে যে আমাদের সামাজিক দিকেও দেখা উচিত। আমাদের সম্পর্ক, আমাদের মানুষের মধ্যে কেন এরকম জায়গা তৈরি হলো যে শিশুকেও আসলে সেই বাৎসল্য বোধ মানুষের মধ্যে কাজ করছে না। আত্মীয় স্বজন সম্পর্ক, কোন সম্পর্ক, এগুলো আসলে আমরা কেউ দেখছি না। মানে কোন জায়গায় আমরা চলে গেছি। ফলে আমার কাছে মনে হয় আমাদের সমাজতাত্ত্বিক জায়গাটা, সমাজের জায়গাটা, সমাজের পচন, সমাজের ক্ষয়, শিশুর প্রতি নৃশংসতা, অনেকগুলো জায়গা কিন্তু এর মধ্যে। শিশুর প্রতি নৃশংসতা, শিশুর নিরাপত্তা,
এই জায়গাগুলো দেখা উচিত। এবং আমার মনে হয় যে গত অনেক বছর ধরেই আমরা অতিরিক্ত রাজনীতি কাদা ছোড়াছড়ি, সহিংসতা, নির্বাচন, এগুলো নিয়ে আমাদের আসলে অনেক বেশি ব্যস্ত থাকার কারণে এর আড়ালে সম্পর্ক, সমাজ, সভ্যতা, এই জায়গাগুলো নিয়ে আসলে অনেক জায়গায় কাজ করা হয়। যেমন আপনি দেখবেন যে আমাদের সোসাইটিতে কিন্তু সুইসাইডাল অ্যাক্টিভিটিস বেড়েছে, আর অনেকগুলো জায়গা হচ্ছে যেগুলো আমরা ঠিকমতো অ্যাড্রেস করছি না। দ্বিতীয় হচ্ছে এটার বিচার হওয়া। নিশ্চয়ই অনেকে বলছেন, এবং আমি মনে করি এইসব ক্ষেত্রে যে বিচারহীনতা মানে কি বিচারের দীর্ঘসূত্রিতা, এই দীর্ঘসূত্রিতা কিন্তু একটা কারণ হয়ে দাঁড়ায়। যে যেমন অনেকে এই ঘটনাটা উদাহরণ দিচ্ছেন যে এর মধ্যে কিন্তু যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পূজা বলে এক যাবজ্জীবন দণ্ড হয়েছিল, সে জামিনে ছাড়া পেয়েছে 8 বছর পর। সো এটা কিন্তু আইনগতভাবে 8 বছর পর জামিনের দাবি করেছে, কিন্তু ধর্ষকের প্রতি যে বা ধর্ষণ এই অপরাধ, এটা তো প্রমাণিত অপরাধ, এই ক্ষেত্রে পার্টিকুলারলি এই ক্ষেত্রে আমার মনে হয় যে কোনো রকম রিলাক্টেন্ট দেখানোর সুযোগ নাই। ফলে তার কেন জামিন হয়েছিল বা এরকম আরও যে সমস্ত ঘটনা আছে সেগুলো দেখা উচিত, যাতে ম্যাক্সিমাম মানে এদের প্রতি ম্যাক্সিমাম লেভেলের আসলে আইন প্রয়োগ জন্য ম্যাক্সিমাম লেভেলে হয়। এটা হচ্ছে আরেকটা বিষয়। আর তৃতীয় হচ্ছে আমার কাছে মনে হয় যে সরকার এই পার্টিকুলারলি এই ক্ষেত্রে সরকার কিন্তু ব্যবস্থা নিয়েছে, দ্রুত গতিতে ব্যবস্থা নিয়েছে, মানে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে এবং সেটা প্রক্রিয়া চলবে। এখন বিচারটা খুব দ্রুত করার বিষয়ে বলা হচ্ছে। আমিও চাই যে বিচার খুবই দ্রুত হোক, আমরা সবাই চাই, কিন্তু আবার মনে রাখতে হবে যে দ্রুত বিচার করতে গিয়ে যেন বিচারটা যেন প্রপারলি হয়। কারণ কি কারণে যে ট্রায়াল কোর্টে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই নিম্ন আদালত সেটা কিন্তু এই মিডিয়া, মানুষ, এসবের চাপে অনেক ক্ষেত্রেই তাড়াহুড়ো করতে গিয়ে কিছু বিচারিক ত্রুটি থেকে যায়, হয়তো সাক্ষী প্রমাণটা জোগালো না, এবং যখন আপনার আপার কোর্টে যায় ততদিনে 4-5 বছর 6 বছর মানে চলে যায়, যার ফলে তখন আর এই মানুষের চাপ, মিডিয়ার চাপটা থাকে না, এবং আপার কোর্ট অনেক ক্ষেত্রেই আসলে মানে জনতুষ্টি বাড়ে, তারা খুব বেশি মানে এটা আসলে বিচারের কাজও না। তখন হয় কি, মামলার যদি কোনো টেকনিক্যাল ফল্ট থাকে, হাইকোর্টে কিন্তু টেকনিক্যাল ফল্টটা দেখা হয়, তারা বিচার করে না, বিচারিক আদালতে কোনো ত্রুটি হয়েছিল কিনা সেই ত্রুটি টেকনিক্যাল কারণে অনেক ক্ষেত্রে কিন্তু এই অপরাধীরা পার পেয়ে যান। এই জন্য তাড়াহুড়া না করে আমাদের এটা এনশিওর করা উচিত যেন অকারণ বিলম্ব না হয়, সবগুলো জিনিস যেন ঠিক হয়, প্রপার বিচার যেন হয়। কিন্তু অতিরিক্ত তাড়াহুড়া আমার কাছে মনে হয়, যদিও মানে মনে হয় না যেটা খুব সুচিন্তিত কাজ হবে। এনশিওর করা উচিত প্রথমত তাদের গ্রেফতার করা হয়েছে, প্রাথমিক ব্যবস্থা হয়েছে, এখন যেন প্রপারলি আসলে জাস্টিসটা হয়, এটা এনশিওর করতে হবে। একই সঙ্গে আমি যেটা বললাম, সোশ্যাল জায়গাটা নিয়ে আমাদের আসলে প্যারালালি কাজ করা উচিত। আমাদের যারা এনজিও আছে, এগুলো নিয়ে কাজ করে, আমার কাছে মনে হয় যে সরকার তার সচেতনতা বাড়ানোর জন্য তার সঙ্গে কীভাবে কোলাবোরেশনটা আরও বাড়ানো যায়, এই প্রান্তিক পর্যায়ে বা শিশু, মানে সব পর্যায়েই দেখা উচিত। তৃতীয় একটা বিষয় হচ্ছে, এটার সঙ্গে যে কারণে এখন এত আন্দোলন তীব্রতা বেড়েছে, সেটা হচ্ছে এই ঘটনা কিন্তু হঠাৎ করে অনেক বেশি বেড়ে গেছে। মানে গত রিসেন্ট পাস্টে আমরা দেখছি, এটা তো একটা ঘটনা, এটা সবচেয়ে ব্রুটাল ঘটনা, কিন্তু প্যারালালি কিন্তু অনেকগুলো ধর্ষণের ঘটনা আমি গত কয়েকদিন দেখছি যে, এবং নারীর প্রতি এমনকি চলন্ত বাসেও ঘটনা ঘটেছে। এবং নারীর প্রতি যে আচরণ, শুধুমাত্র ধর্ষণ তো হচ্ছে এক্সট্রিম লেভেল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইউনিভার্সিটির একটা ঘটনা দেখলাম, ওইখানে একটা ঘটনা দেখলাম, কেউ কোনো মেয়ে একা দাঁড়িয়ে থাকলে লোকজন এসে প্রশ্ন করছে। মানে সামাজিকভাবে আইন হাতে তুলে নিয়ে নারীকে হেনস্থা করে একটা দৃষ্টিভঙ্গি বা একটা চর্চা আমরা সমাজে হঠাৎ করে ব্যাপকভাবে লক্ষ্য করছি। এটা যে সবসময় ছিল, ব্যাপকভাবে লক্ষ্য করছি। এগুলোও কিন্তু আসলে সব কিছুই হয় কি, প্রপোগেট করে একটাকে। নারীর প্রতি দৃষ্টিভঙ্গিটা খুব গুরুত্বপূর্ণ। নারীর প্রতি দৃষ্টিভঙ্গি, মানুষের প্রতি দৃষ্টিভঙ্গি, এটা যখন প্রপার থাকে না, এটা যখন এই দৃষ্টিভঙ্গিটার মধ্যে যখন আপত্তিকর দৃষ্টিভঙ্গি চর্চা হয়, এবং সেই চর্চাটাকে যখন তীব্রভাবে প্রতিরোধ না করা হয়, তখন হয় কি, মানে এগুলো একটা মানে এর পরের লেভেলটাই তো এটা এরকম। তো আমার কাছে মনে হয় শেষ যে ঘটনাটা বলতে চাই, ঘটনার ক্ষেত্রে যে আন্দোলন এইসবের কারণে হোক, এবং সরকার নিজেরাও বুঝেছে, এবং এই জায়গাগুলোতে কিন্তু মাঝখানে আমরা রিলাক্টেন্ট দেখছিলাম, মানে এই ধর্ষণের ক্ষেত্রে না, এই নারীকে হেনস্থা ইত্যাদি বিষয়ে বেশ কিছু ব্যবস্থা কিন্তু আমরা দেখতে পাই খুব দ্রুত নেওয়া হয়েছে, কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে যদি সরকার একদম পজিশন নেয় যে এরকম ক্ষেত্রে আমরা খুব হার্ড, এই মেসেজটা গেলেই কিন্তু একটা কি বলা যায়, একটা সচেতনতা বা একটা ভীতি তৈরি হবে, এটা করতে হবে। এবং হচ্ছে এই বিচার যেন প্রপার হয়, দ্রুত হইতে হবে এবং প্রপার যেন হয়, এটাও ইনশিওর করতে হবে। এবং ফার্দার ঘটনার জন্য, এরকম ঘটনার জন্য আর দেখতে না হয়, সেটার জন্য কী কী করা যায় এই নিয়ে আমাদের সব জায়গা থেকে আমাদের সতর্কতা থাকা উচিত। আর সর্বশেষ যেটা বলেন, রাষ্ট্রের দায়, কোনোভাবেই রাষ্ট্র এমন একটা জিনিস বা সরকার যাই ঘটুক তাকে দায় নিতেই হবে, এবং এটাকে দায়ী হিসেবে না নিয়ে সে যদি মনে করে যে না এটা সরাসরি আমি দায়ী না, তাইলে হবে না। মনে হবে যাই ঘটুক, সরকার দায়ী না থাকুক, তবু সরকারের দায়, এবং সেই জায়গা থেকে কী করা যায় এই আলোচনা করা, এটাকে আরও বেশি তৎপরতা দেখানো, যাতে মানুষ আসলে
একটা অভয় পায় যে এই ধরনের ঘটনা প্রতিরোধ করার জন্য আমরা সবাই সামগ্রিকভাবে সচেষ্ট। অনেক ধন্যবাদ। আপনি জানেন যে জাতিসংঘ মহাসচিব গুতেরেস এখন ঢাকায়, আগামীকাল মানে আজ আর কি যাবেন তিনি রোহিঙ্গা ক্যাম্পে। জি, এবং সফরের তাৎপর্য কি? সফরের তাৎপর্য প্রথম তো হচ্ছে রোহিঙ্গাদের সঙ্গে, এবং ওনার অনেকগুলা মানে আমাদের যে রোহিঙ্গা বিষয়ক যে প্রতিনিধি আছেন প্রধান উপদেষ্টার, তিনি হচ্ছে তার সঙ্গে কথা বলবেন, প্রথম সূচিটাই তার সঙ্গে কথা হবে, তারপর প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা হবে, তারপরে হচ্ছে আমাদের উনি বোধহয় রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন 1 লাখ রোহিঙ্গাকে নিয়ে, এরকম একটা সূচি রয়েছে। প্রথমে মূলত আমরা আলোচনাটা দেখছি যে রোহিঙ্গাদের বিষয়, রোহিঙ্গা প্রত্যাবাসন, রোহিঙ্গা তাদের জায়গা, এগুলো নিয়েই মূলত হচ্ছে। এবং রোহিঙ্গাদের বিষয়ে অনেকগুলো জায়গা তৈরি হচ্ছে যে তাদের যে সহায়তা আসে, সেই সহায়তা আসলে ঘাটতি দেখা দিয়েছে। সেই সহায়তার ক্ষেত্রে অনেকগুলো সহায়তার জায়গা আমরা দেখতে পাচ্ছি সংকুচিত হচ্ছে। এবং তখন আমাদের যে আমরা এত রোহিঙ্গাকে আসলে আশ্রয় দেওয়া ঠিক হয়েছিল কিনা সেটা তো প্রশ্ন আছেই। তো তখন একটা বিষয়, তখনকার সরকার যেটা বলেছিল যে মানবিক কারণে দেওয়া হয়েছে, এরকম বলেছে। কিন্তু আমরা দেখতে পাই যে মানবিক কারণে দেয়া তো ঠিক আছে, নিশ্চয়ই ওই সময় একটা পার্সপেক্টিভ ছিল। এবং তখন আমার মনে আছে যে একটা ছবি ছাপা হয়েছিল, খুবই ব্রুটাল একটা ছবি ছাপা হয়েছিল, যে একটা ফ্যামিলি নৌকায় করে আসছে, ওইখানে মানে মারছে এবং একটা ফ্যামিলি হাত ধরে, এরকম ছবি, এরকম অনেকগুলো জিনিস আসলে এক ধরনের জায়গা তৈরি করেছিল। কিন্তু একই সঙ্গে আসলে আমরা তো আসলে স্থায়ীভাবে তো অন্য দেশের নাগরিককে আমরা কেন একটা দেশ দিবে, আশ্রয় দেবে? তো এটা নিয়ে নানান রকম চাপ আসলে মিয়ানমার উপর চাপ তৈরি করা, এবং সেখানকার আপনি জানেন যে সেখানেও এক ধরনের নানা রকম লড়াই চলছে, তার মধ্যে তারা সরকার খুব স্টেবল না, অভ্যন্তরীণ কোন্দল চলছে, দ্বন্দ্ব চলছে, গৃহযুদ্ধ চলছে। ফলে আমাদের দিক থেকে আসলে ডিপ্লোম্যাটিক জায়গা থেকে খুব বেশি প্রেশার আসলে দেওয়া যায়নি, বা আমাদের যারা সহযোগী বন্ধু আপনি দেখবেন তারা কেউ কিন্তু এই ইস্যুতে আমাদের পাশে এসে দাঁড়ায়নি। আমরা যদি বলি ভারত বলি, চীন বলি, বা অন্য যে কোনো জায়গা থেকে, বরং এই জায়গাটা বাংলাদেশে বলি চাপিয়ে দেওয়ার একটা ব্যাপার ছিল। এবং এটা আসলে এখন এমন একটা জিনিস, সবসময় এটা কোন না কোন লেভেলে সেটেল করতে হবে। কারণ আপনি জানেন যে রোহিঙ্গাদের কিন্তু পাসপোর্ট নিয়ে তারা কিন্তু বিদেশে চলে যাচ্ছে। তারপর হচ্ছে তারা ওই জায়গার কিন্তু ডেমোগ্রাফি সিচুয়েশনও বদলে যাচ্ছে, যে তারা অনেকে হচ্ছে বাঙালি মানে বাংলাদেশের সঙ্গে মিশে যাচ্ছে। এবং আমি ওই অঞ্চলের মানুষের কাছ থেকে জানি যে তারা ওইখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আপনি জানেন যে তাদের জীবনবোধ ব্যবস্থা একটু অন্যরকম তারা করে। ওইখানে হচ্ছে যে তাদের যেহেতু মিয়ানমারের সঙ্গে যোগাযোগ আছে, ফলে ওইখানে নানা রকম চোরাচালান এবং ইত্যাদির সঙ্গে তাদের জড়িত থাকা, তারপর হচ্ছে নানা রকম অস্ত্র এবং হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি জায়গাতে আসলে তারা খুব বেশি যে মেনে চলে তারা, এবং এখানে প্রায়ই কিন্তু হানাহানি হয়, মারামারি, এবং সেটা স্থানীয় পর্যায়ে পর্যন্ত বিস্তৃত হয়ে যাচ্ছে। বাট একই সঙ্গে মনে রাখতে হবে যে তারপরে তারা হিউম্যান বিং, তারপরে তারা মানুষ, এবং তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। এখন আসলে যে এমন একটা ব্যবস্থা করা উচিত যাতে তারা তাদের দেশে আসলে তাদের প্রত্যাবাসনটা হয়, প্রপারলি হয়, তারা যেন ফিরে যেতে পারে। এবং আমরা যেন, এখন তো একমাত্র যুক্তরাষ্ট্র ছাড়া আর কেউই তো মানবিক সাহায্য নিয়ে এগিয়ে আসছে না। এটা তো এখন আরেকটা সংকটের জায়গা, যে তাদের ক্ষেত্রে তো অনেকগুলো এনজিও কাজ করেছে, বা অনেক রকম প্রতিশ্রুতি ছিল। কিন্তু প্রতিশ্রুতিগুলোর মধ্যে একটা মজার জিনিস দেখবেন, তাদের প্রতিশ্রুতিগুলোর মধ্যে আমরা যেটা দেখতে পাই যে সাহায্যের মধ্যে কিন্তু সব সাহায্যই আসলে ছিল যে তাদেরকে সাহায্য করা, তাদের জীবনমান ইত্যাদি নিয়ে কথা বলা। ইভেন ক্ষেত্র বিশেষে আমরা দেখতে পাই যে তাদের জন্য আমরা যেন আরও বেশি করি, তাদেরকে যেন আরও বেশি স্পেস দিই, এই কথাগুলো কিন্তু অনেকে বলে, অনেক আন্তর্জাতিক সংস্থা অনেকে কিন্তু এগুলো বলে। কিন্তু পাশাপাশি তাদের অধিকার কি, তারা তো বাংলাদেশে আপনি যত কিছুই করেন তবুও আসলে বাংলাদেশে তারা খুব ভালো নেই, তাদের তো আসল যে জায়গা, তাদের যে দেশ, সেখানে তাদের ফিরে যাওয়া উচিত। সেই ক্ষেত্রটাতে আমরা খুব বেশি আসলে সহযোগিতা আমরা দেখতে পাই না। আমার কাছে মনে হয় যে সেটাই বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনি এখানে যত সাহায্য দেন, যত কিছু করেন, আমাদের জন্য তারা একটা বোঝা, এবং তারা নিজেরাও তো, আপনি একটা জায়গায় যদি যান, মনে করেন আপনি বিদেশে একটা জায়গায় গিয়ে অবৈধভাবে যদি থাকেন, সেটা তো আপনার জন্য সম্মানজনক না, আপনার জন্য সুবিধাজনক না। ফলে বোধহয় এটা খুব ভালো জায়গা হচ্ছে না। তো আমার কাছে মনে হয় যেহেতু আমাদের এখনকার যে সরকার, তাদের আমরা জানি যে আন্তর্জাতিক যোগাযোগ, আমাদের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাযোগ অনেক ভালো, এবং উনি যেহেতু একজন নোবেল লরিয়েট, ফলে ওনার এই সব ক্ষেত্রে, এইসব মানবিক বিপর্যয়, মানবিক সংকট, এইসব ক্ষেত্রে তো আসলে ওনার অনেক রকম যোগাযোগ, অনেক রকম কথাগুলি বলেছেন। সেই যে ওনার ব্যক্তিত্বের এই অংশটুকু এই ক্ষেত্রে কাজে লাগিয়ে আমার কাছে মনে হয় একটা সম্মানজনক সমাধান সূত্র তৈরি করা এবং তাদের প্রত্যাবাসন সেটা হতে পারে। আমি আশা করি যে জাতিসংঘ মহাসচিব যে এসছেন উনি সরাসরি জিনিসটা দেখবেন, সরাসরি তার সঙ্গে আলাপ করা
এবং যতদিন পর্যন্ত আসলে প্রত্যাবাসন না হয় ততদিন পর্যন্ত যেন তারা মানবিক অধিকারটুকু নিয়ে আসলে থাকতে পারে, এটা আসলে আমাদের এনশিওর করা উচিত বলে মনে করি। জি, অনেক ধন্যবাদ। আপনি জানেন যে জাতীয় ঐকমত্য কমিশন তারা যে সুপারিশমালা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছেন, তা 13ই মার্চ ছিল সর্বশেষ তারিখ। কিন্তু অধিকাংশ দল, বিএনপি সহ এনসিপি নতুন যে গঠিত হইল, তারা আরও সময় চেয়েছেন। তো এই সময় তারপরে এই যে এই প্রক্রিয়াটা নিয়ে যা দেখছেন, মানে এইটার আসলে মানে কি মানে এটা কতদূর যাবে? প্রথম হচ্ছে 16টি দল বোধহয় সময় চেয়েছে, অল্প কয়েকটা দল, 7টা দল বোধহয় দিয়েছে বা এরকম কিছু একটা। আমি বিএনপির যে বক্তব্য দেখলাম, তারা বলছে যে এখানে তো টিক মার্ক দেওয়ার মতো করে একমত, আংশিক একমত, পুরো একমত বা কতদিন এরকম মানে প্রশ্ন উত্তর। তো তারা বলছে যে আসলে ঠিক এইভাবে দিলে আসলে জিনিসটা ব্যাখ্যা করা যাবে না, ফলে তারা বিস্তারিতভাবে দেবে। এবং আমি এই ক্ষেত্রে মনে করি বোধহয় তাই হবে, মানে ঠিক চিহ্ন দিতে রাজনীতি হয় এবং এত বড় একটা জিনিস এটা আমার কাছে মনে হয় যে এটা খুব বেশি যায় না, যেটা খুব বেশি সুচিন্তিত না, যে একটা রাজনৈতিক দলকে এরকম একটা জিনিস দেওয়া হবে এবং তারা টিক চিহ্ন দিবে, দিয়ে তারপরে হচ্ছে সেটাকে আবার রেকর্ডের হিসেবে দেখা হবে, প্রচার করা হবে। হ্যাঁ, প্রচার করতে পারেন, যে কোনো কিছু আসলে কারণ থাকতে হবে কি কারণে এতে অপোজ করলো বা বিরোধিতা করতে, সেই মানে আপনি একটা লিখে দিলেন যে আমি মানি না, কেন মানেন না এটা তো জানলো না কেউ। জি, তো ফলে রাজনৈতিক দলগুলোর কাছে, যে দলগুলো দেয়নি তাদের কাছে এটাই মনে হচ্ছে যে শুধু এটা দিলে এবং এটা যদি প্রচার করা হবে, ফলে তাদের প্রপার কমিউনিকেশনটা হবে না এবং তাদের এই মনোভাবটা আসলে সঠিকভাবে মানুষের কাছে কমিউনিকেট নাও হতে পারে। এই জায়গা থেকে আসলে মানে তারা চায় যে বিস্তারিত করে দিচ্ছে, এবং আমার কাছে মনে হয় যে এই জায়গায় আমি তাদের সাপোর্ট করি। আমি মনে করি যে এরকম স্পেস থাকা উচিত, যে রাজনৈতিক দলগুলোর অধিকার আছে, হ্যাঁ বলার অধিকার আছে, না বলার অধিকার আছে, না বললে সেটা ব্যাখ্যা করার মানে প্রপারলি কোনো জিনিসটা না হয়, এবং হ্যাঁ না বলে যদি তাদের এই ধরনের, কারণ তখন হবে কি সবচেয়ে বড় সংকট যেটা হবে, রাজনৈতিক দলের চেয়েও সরকারের জন্য যেটা ভালো হবে না, যে তারা এটা চাচ্ছে যে একটা ঐকমত্য হোক। ঐকমত্য কমিশনটা তো করাই হচ্ছে সবার একমত হওয়ার জন্য, কিন্তু সেই ঐকমত্য তো হবে সবার অংশগ্রহণ এবং সবার সমঝোতার ভিত্তিতে, সবার জন্য সম্মানজনক জায়গা থাকতো। রাজনৈতিক দলগুলোর জন্য একটা স্টেক হোল্ডার তো তারাই, মূল স্টেক হোল্ডার, তাদের জন্য সঙ্গী তো সবাই চাচ্ছেন যে তারা সবাই একমত হোক। তো তারা সবাই একমত হওয়ার ফলে হয়তো আমি যেটাও ধরে নেই যে সরকারি যে চিহ্নগুলো দিবে, দিয়ে ওনারা দেখবেন মানে প্রাথমিকভাবে যে আসলে বেশিরভাগ দল একমত কিনা, তাহলে আলোচনাটা কোন জায়গা থেকে শুরু করা তাদের সুবিধার জন্য আমি সেভাবে দেখতে চাই। এইটুকু মানে একটা আলোচনা শুরুর আগে, শুরুর একটা পজিশন নেওয়ার জন্য তারা আগে থেকে জেনে থাকবেন, কিন্তু এটাকে এর বেশি হিসাবে ব্যবহার করা উচিত না। এর মূল জায়গাটা হওয়া উচিত ঐকমত্য কমিশন যে হবে, এই আলোচনার জায়গায় করা উচিত, এবং আলোচনায় মনে করা উচিত এটার জন্য, আলোচনাটার জন্য ঐকমত্যটার জন্য চাপিয়ে দেওয়ার ঐকমত্য মনে না হয়, যেন তাদেরও সমান অংশগ্রহণ থাকে, তাদের কথাও শোনা হয়, সরকারের পজিশনও শোনা। এবং এই সরকার তো আসলে যে দলগুলো করা হচ্ছে, কিন্তু আমরা দেখছি যে একটা পোর্শন অফ পার্টিস আর একটা পোর্শন অফ পার্টিস তো নাই। মানে সত্যি যদি বলেন এখানে ঐকমত্যের বিষয়টা কি, এই দলগুলো তো আসলে একমতই মোটা থেকে। কিন্তু এখন আমরা যদি বলি যে একটা তো বাংলাদেশে দুই ধরনের রাজনীতি ছিল, সো এক ধরনের যে রাজনৈতিক দল যারা 5ই আগস্টে আসলে অভ্যুত্থানের মধ্যে বিদায় নিয়েছে, তাদের তো এখানে কোনো পজিশন নাই। তো ফলে বাকি যে দলগুলো তাদের বলছে তারা তো একমতই, লার্জলি তারা একমত, কিন্তু তাদের যে রাজনৈতিক চিন্তা, তাদের যে রাষ্ট্র চিন্তা, সেগুলোর মধ্যে খুব বড় দ্বিমত নাই। এই দলগুলোই কিন্তু হচ্ছে, তাহলে এদের মধ্যে আসলে জায়গাগুলো এই জায়গায় যাচ্ছে কেন? তার মানে এটাও ভাবা উচিত যে আমরা যে দলগুলা একই ধরনের রাজনৈতিক দর্শন, সামান্য একটু তফাৎ থাকলেও মোটা দাগে ব্রডলি যারা এক জায়গায়, তাদেরকে নিয়ে করতে গিয়ে কেন এরকম আলোচনা? তাহলে কি আলোচনা কমিউনিকেশনটা প্রপারলি হচ্ছে না? যদি আমি দেখছি যে প্রধান উপদেষ্টা একজন বিশেষ সহকারী মনির হায়দার, তাকে নিয়োগ দেওয়া হচ্ছে, উনি এখন এই কাজটি করছেন, হয়তো যেহেতু উনি মাত্রই যোগ দিয়েছেন, হয়তো এখন জিনিসগুলো আমার ধারণা যে একটু এক্সপারেট এবং প্রপারলি চ্যানেল হবে আমার মনে হচ্ছে। কারণ এর আগে কিন্তু হচ্ছে চিঠি দিচ্ছে, আসছে, একদিন কথা বলছে, আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে, গিয়ে বাইরে আসা এক এক দল এক এক কথা বলছে। তো এবং ফলে জিনিসটা আমার মধ্যে প্রপারলি কমিউনিকেট ছিল না। এখনও তো সিস্টেমেটিক হবে, এবং মনে রাখা উচিত ঐক্যমত্য যেমন এই দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য দরকার, এবং সেই ঐক্যমত্যটা যে এমন যে ঐক্যমত্য হয় যেন সেই ঐক্যমত্যটা আমাদের স্টেবিলিটি দেয়। ঐক্যমত্যটা কেন? তারা একমত হলে মানুষ আসলে আলটিমেটলি তো মানুষ, যে একমতের ওপর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের শান্তি, দেশের স্টেবিলিটি, এবং শেষ পর্যন্ত আমাদের যে নির্বাচন, যে সেই নির্বাচন পর্যন্ত যাত্রাটুকু যেন স্মুথ হয়। কারণ এটা স্মুথ না বলেই তো এই প্রশ্ন। আপনি একমত হচ্ছেন, ঐক্যমত্য মিটিং করছেন, ইত্যাদি ইত্যাদি, এখন দেখবেন যে মানুষের কাছে এটা মিনিংফুল হবে না। মানুষ মনে করে যে আপনার একমত হলে আমার কি? কারণ যদি সে তার জীবন আক্রান্ত হয়, এইরকম যদি ধর্ষণের মতো ঘটনা, এরকম আইন শৃঙ্খলার ঘটনা
এগুলো যদি মানে আপনি কন্ট্রোল করতে না পারেন তাহলে এর মানে নাই। ফলে যেটা হওয়া উচিত এই দলগুলো তাদের মধ্যে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কাদা চোরাচুরি, এটার কারণে যে বিভ্রান্তি, নানাজন নানা কথা বলছে, এগুলোর জন্য অ্যাটলিস্ট একটা সিঙ্গেল লাইন থাকে, মানুষজন বুঝতে পারে আচ্ছা আচ্ছা এই হবে, এই সময় নির্বাচন হবে। কারণ তার সঙ্গে অনেক কিছু রিলেটেড। কারণ দেখেন এখন একটা সময়, এই সময় কতদিন চলবে, এগুলো কিন্তু আমাদের শিল্পে, ব্যবসা বাণিজ্যে সব কিছুতে প্রভাব ফেলছে। এবং কোন কাগজে দেখলাম যে তারা লিড করছে যে ঈদের সময় সে আরও বেশি শিল্প ইয়েতে পড়ছে। তো এই সব বিশেষ করে ওই যে বেতন বোনাস নিয়ে আর কি। জি জি, তো এই জন্যই তারা ঐক্যমত্য হবেন, খুব ভালো কথা। ঐক্যমত্যের প্রক্রিয়াটা স্মুথ হোক, এইটা না হয় অংশীদারিত্বমূলক হোক, এবং এটা এনশিওর হোক যেন এটার ভিত্তির একটা স্টেবিলিটি আছে সমাজে, যে স্টেবিলিটিটা আমাদেরকে পরবর্তী নির্বাচন পর্যন্ত যে সময়, এই সময় আসলে দেশটা একটা শান্তিপূর্ণ একটা অবস্থার মধ্য দিয়ে। মামুন, আপনি জানেন যে টানা আন্দোলনের কর্মসূচিতে কিন্তু বিপর্যস্ত ঢাকার রাজধানী ঢাকা, এর মধ্যে তো নানা কর্মসূচি রাস্তায় যে কোনো সময় বন্ধ হচ্ছে, এটা সেটা। সর্বশেষ যেটা দেখা গেল যে সচিবালয়ের চারপাশে বা আশেপাশে আর প্রধান উপদেষ্টার বাড়ির সামনে সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এবং একটা কাগজ লিখেছে, আজকের কাগজ, পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর সরকার। তো এতদিন বাদে কেন? এটা যেমন এই কথাটাই কিন্তু অনেক বেশ আগে থেকেই অনেক জায়গা থেকে বলা হচ্ছিল যে বোধহয় কোনো জায়গায় একটা রাশ টেনে দেওয়া। তখন প্রথম যেটা হয়, আমি যেটা মনে করি যে এই ধরনের সরকার হয় কি, যেহেতু তারা সবার সরকার, ফলে একরকম সবাইকে একটা স্পেস দেওয়া। এবং যেহেতু আমাদের আগের সরকার কঠোর ছিল, আগের সরকারের বিরুদ্ধে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী এরা অত কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে, একটা টাফ গভর্নমেন্ট ছিল। ফলে এই পরের গভর্নমেন্ট এবং সেই টাফনেসের বিরুদ্ধে মানুষের এক ধরনের অবস্থান ছিল বলে 5 আগস্টের মানে অভ্যুত্থানের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে, বা 5 আগস্টের মেসেজ সেটা। ফলে সরকার স্পেস দিয়েছে। এবং বাংলাদেশে যেটা হচ্ছে, স্পেস দিলে তো এক ধরনের সবাই তার অধিকার নিয়ে কথা বলবে, কারণ আমাদের মতো দেশে তো সবার সব অধিকার সবসময় রক্ষা করা সম্ভব হয় না, হয়ে ওঠেনি। তারপর অনেকে আসলে বঞ্চিত হয়েছে গত 15 বছর, একদল লাভবান হয়েছে, একদল বঞ্চিত হয়েছে। যেহেতু একই গভর্নমেন্ট 15 বছর ছিল, ফলে একটা সেকশন অফ পিপল কিন্তু ডিপ্রাইভড হয়েছে, একটা সেকশন অফ পিপল লাভবান হয়েছে। আগে কি হতো, বাংলাদেশে 5 বছর পর চেঞ্জ হলে কি প্রতিবার একটা রিভিউ হতো। তো ফলে এক ধরনের চিন্তা যেহেতু ছিল 15 বছর, ফলে মানুষও অ্যাকচুয়ালি এক ধরনের হয়েছে। আবার কেউ কেউ সুযোগ নিয়েছে, মনে করেছে এই সরকার তো দুর্বল, এখন দাবি করবো, প্রচুর অযৌক্তিক দাবি হয়েছে। এবং সরকার প্রচুর অযৌক্তিক দাবি মেনেও নিয়েছে, আমরা যদি দেখি শুরুতে। এবং সেই মেনে নেওয়াটা হচ্ছে সরকারকে বাকি আরও অনেক অযৌক্তিক দাবির পথ খুলে দিয়েছিল। এবং তারপর দেখেন সরকারও তো একটা লেভেল পর্যন্ত মনে করেছে আচ্ছা ঠিক আছে, কিছুটা অ্যালাউ করে মানুষ তার এক্সপ্রেস করুক। কিন্তু করতে করতে আসলে এমন একটা জায়গায় এসছে যেটা সামগ্রিকভাবে বেশিরভাগ মানুষের কাছে এটা এক ধরনের একটা যে কেউ যে কোনো দাবি করছে, এ বলে আমাকে ডাক্তার করতে হবে, এ করে বলে বিশ্ববিদ্যালয় করে, এই রাস্তা আটকে ফেলছে, অরাজক পরিস্থিতি। এবং কোনো কোনো ক্ষেত্রে অরাজকতা এই লেভেলে ছিল যে মানুষ তো হচ্ছে, মানুষের মনে হচ্ছে যে গভর্নমেন্ট আসলে এইসবের কন্ট্রোল আছে কিনা। এবং গভর্নমেন্টকে কখনো কখনো কিন্তু তার কন্ট্রোল আছে এটা দেখাতে হয়, যে গভর্নমেন্টই হোক। কারণ হচ্ছে ওইটা না হলে আবার আপনার অনেক আইন শৃঙ্খলা, অনেক কিছু আসলে মানুষ মানবে না। শেষ পর্যন্ত রাষ্ট্র আইন শৃঙ্খলা এগুলো মানতে হয়, মানাইতে হয়, এবং রাষ্ট্রকে কোনো না কোনো সময় গিয়ে কঠোর হইতে হয় ফর দ্য বেটারমেন্ট অফ অল দ্য পিপল, অল দ্য সিটিজেন্স। তো এইখানে আমার কাছে মনে হয় যে, আমি মনে করি যে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জায়গায় কঠোর হওয়া উচিত। তবে কঠোরতার মানে এই না যে একদম মানে করতেই দিবেন না, এরকম না। এটা তো সাময়িক সময়ের জন্য, এবং মেসেজটুকু দেয়া যে কেউ যে কোনো কিছু চাইলেই করতে পারবে না, সবার সময় অধিকার রাখতে হবে। কিন্তু সেই অধিকার কিন্তু মানুষের অধিকার ততক্ষণ পর্যন্তই ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত এই অধিকার অন্যের অধিকারকে বিঘ্নিত না করে। এখানে কিন্তু আমরা দেখছি যে অনেক কিছু ঘটছিল যে মানুষের অধিকার, অন্য মানুষ সেদিকে তাকানোই মানে অধিকার আসলে বিঘ্নিত হচ্ছিল। ফলে সরকারকে আসলে কঠোর অবস্থান আমার কাছে মনে হয় এই কোনো কোনো ক্ষেত্রে কঠোর এর আগেই নেওয়া উচিত ছিল। তবে একই সঙ্গে এই কঠোরতা যেন কোনোভাবেই এই জায়গায় না যায় যে আমরা কিছুই করতে দিব না। আমি আশা করি যে সেরকম হবে না। নিশ্চয়ই হচ্ছে সরকার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবং একটা সামগ্রিক একটা বেনিফিটের জন্য এই সিদ্ধান্তটুকু নিয়েছেন। এবং এই মুহূর্তে আসলে এরকম সিদ্ধান্ত আসলে দরকার। জি, অবশ্যই। একটা ওই আমাদের হাতে 2 মিনিট সময় আছে। এই সমকালের শিরোনাম হচ্ছে যে সীমান্তে কাটআউট চোরাচালান। সীমান্তে কাটআউট চোরাচালান, যেটা বলতে চাইছে যে তারা নিয়ন্ত্রণ করছেন। মানে বিভিন্ন নেতা কর্মীরা জয়পুরহাটের একটা সিন্ডিকেটের একটা খবর দিয়েছে, তারা বিজিবি বিএসএফ এর সঙ্গে অনেক সময় নানা অভিযোগ, এটা সেটা আর কি। এই যে চোরাচালান বিষয়, হ্যাঁ, চোরাচালান তো একটা বড় সংকটের জায়গা। এবং যে ওই সীমান্তের মানুষদের আসলে বিষয়টা হচ্ছে কি, যেহেতু সীমান্তরা একরকম মনে করেন তারা অনেক দূরে থাকে, কেন্দ্র থেকে অনেক দূরে থাকে, ফলে মূল যে দেশের অর্থনৈতিক প্রবাহ ইত্যাদির সঙ্গে আসলে অনেক ক্ষেত্রে তাদের সংযুক্তি থাকে না। এবং সেখানে চোরাচালান বিষয়টা কিরকম একটা
অনেক ক্ষেত্রে এটা কালচারের মতো হয়ে গেছে এবং তার সঙ্গে সামগ্রিকভাবে কিন্তু ওই জায়গার মানুষ জড়িত, ওইখানকার অনেক অর্থনীতি, ওইখানকার আইন শৃঙ্খলা বাহিনী সবাই কিন্তু এক ধরনের এটার সঙ্গে জড়িত এবং এইটার কারণে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটে। স্পেশালি যে ঘটনাটা ঘটে আমরা দেখতে পাই যে প্রথম হচ্ছে আইন অমান্য হয়, তারপর হচ্ছে চোরাচালানের মাধ্যমে মানে জিনিসপত্র, যেমন আমাদের দেশের জিনিস মূল সংকট কি, চোরাচালানের মূল সংকট হচ্ছে বৈধভাবে যাওয়াটা বিঘ্নিত হয়, বৈধ ব্যবসাটা আক্রান্ত হয়, সরকার ভ্যাট ট্যাক্স এইসব থেকে বঞ্চিত হয়, এটা তো মূল সমস্যার জায়গা। এবং আমাদের সঙ্গে আসলে যে বিরাট আমাদের বর্ডার এরিয়া সেইখানে আসলে অনেক ক্ষেত্রেই পুরোটা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে কভার করাও সম্ভব হয় না। আমার মনে হয় যে আমাদের সীমান্তের যে অনেকগুলো সংকট আছে, সীমান্তের সংকট আসলে আমাদের সীমান্তে মূলত যে গোলাগুলি হতাহত এগুলো নিয়ে আমরা অনেক বেশি খবর হয় এবং এগুলো নিয়ে আমরা অনেক বেশি চোরাচালান নিয়ে কিন্তু মোটেই শান্ত করি না। কিন্তু আমি জানি যে কিছু কিছু জায়গায় আপনি যদি ব্রাহ্মণবাড়িয়ার এদিকে আখাউড়ের দিকে দেখেন বা আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু অনেক বর্ডার, তো সেখানে কিন্তু চোরাচালানটা কিন্তু ওইখানে যে মানুষ তো আছে, কিন্তু ওই যে বললাম কালচার আছে, কিন্তু ওইখানকার যে স্থানীয় যে সিন্ডিকেটগুলো তারা এটাকে ব্যবহার করে আসলে এমনটা তৈরি করে রাখে যাতে আসলে সরকার বঞ্চিত হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় সাধারণ মানুষ এতে ইনভলভ হয়ে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক কারণে কিন্তু তারা আসলে এর ফলে তাদের পারিবারিক এবং সামাজিকভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে হয়। তো এই বিষয়ে আমার কাছে মনোযোগ দেওয়া উচিত এবং চোরাচালানের বিষয়ে দুই দেশের যে আলোচনাগুলো হয় সেই জায়গাতে আসলে এটার সিকিউরিটি সেফগার্ড আরও কীভাবে বাড়ানো যায় সেটাও দিকেও ভাবা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ রাতের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।